হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমরা জানো আমরা কয়েকদিন ধরেই কিন্তু এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের জন্য আমরা কিন্তু টপিক ওয়াইজ একটা টপিক ধরে ধরে কিন্তু ইম্পর্টেন্ট একদম নতুন নতুন কোয়েশ্চেন আনসার নিয়ে আলোচনা করছি, যেগুলো রিসেন্ট নিউ এডুকেটিভ প্যাটার্নের যে এক্সামগুলো হয়েছে সেই সকল এক্সাম প্যাটার্ন অনুযায়ী একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে এক এক করে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভূগোল। ভূগোল থেকে আজকের যে চ্যাপ্টার আলোচনা করব সেটা হচ্ছে ভারতের ভৌগোলিক বৈশিষ্ট্য ও অবস্থান, পার্বত্য অঞ্চল, মালভূমি আর সমভূমি। এই চ্যাপ্টার থেকে যে সকল ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং সকল কম্পিটিটিভ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তারপর এবং সেই সঙ্গে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের সকল এক্সামের জন্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যারা আগের ক্লাসগুলো দেখোনি, ডেসক্রিপশনে দেখো, একটা প্লেলিস্ট করে দেওয়া হয়েছে যার মধ্যে সমস্ত টপিকের ক্লাস রয়েছে। তো সেগুলো অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে। ঠিক আছে, তো চলো এখন দেখে নিই আজকে ক্লাসের ফার্স্ট কোশ্চেন কি রয়েছে। কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে? কোন দুটি টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে? সঠিক অ্যান্সার এখানে কি হবে বলো? পারবে সবাই নিশ্চয়ই। ভারতীয় এবং ইউরেশীয় প্লেটের সংঘর্ষের ফলেই কিন্তু হিমালয় পর্বতমালা সৃষ্টি হয়েছে। এখান থেকে কিছু ব্যাখ্যা দেখে নাও। প্রায় 4 থেকে 5 কোটি বছর আগে ভারতীয় প্লেট এবং ইউরেশীয় প্লেটের মধ্যে প্রচণ্ড সংঘর্ষের ফলে প্রাচীন টেথিস সাগরের পলিরাশি উপরে উঠে এসে হিমালয় সৃষ্টি করে। এটি একটা নবীন ভঙ্গিল পর্বত, এটাও মনে রাখো। দেখো, আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেনে ব্যাখ্যা থাকবে এবং প্রত্যেকটা ব্যাখ্যা কোশ্চেন আনসারের পাশাপাশি ব্যাখ্যাগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেন দেখো, খাসি এবং জয়ন্তিয়া পাহাড়ে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়। খাসি ও জয়ন্তিয়া পাহাড়ে। তো এই পাহাড়গুলো কোন রাজ্যে রয়েছে? খাসি এবং জয়ন্তিয়া পাহাড়, যেখানে ভারতের সর্বাধিক বৃষ্টিপাত রেকর্ড করা হয়। তো এগুলো রয়েছে কোথায়? না, এগুলো রয়েছে হচ্ছে মেঘালয়তে রয়েছে। দেখে নাও এখান থেকে, মেঘালয়ের এই পাহাড়গুলো ফানেল আকৃতির গঠনের কারণে মৌসুমী বায়ু বাধা পেয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বিশ্বের আর্দ্রতম স্থান মৌসিনরাম ও চেরাপুঞ্জি এই খাসি পাহাড়েই অবস্থিত। তারপরে দেখো 3 নম্বর কোশ্চেন, হিমাচল রেঞ্জে কোন বিখ্যাত হিল স্টেশন ও উপত্যকাগুলো অন্তর্ভুক্ত? হিমাচল রেঞ্জে কোন বিখ্যাত হিল স্টেশন ও উপত্যকাগুলো অন্তর্ভুক্ত? সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? না, সঠিক অ্যান্সার হয়ে যাবে কুলু, কাংড়া এবং কাশ্মীর। 4 নম্বর কোশ্চেন দেখো, নিচের বিবৃতি, দুটো বিবৃতি দেওয়া রয়েছে, এখানে পড়ে নাও। জজিলা গিরিপথ কাশ্মীর উপত্যকা এবং লাদাখ অঞ্চলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে। আর হচ্ছে শিবকিলা গিরিপথ অরুণাচল প্রদেশে অবস্থিত এবং এটি তিব্বত থেকে ব্রহ্মপুত্র নদ ভারতে প্রবেশের প্রধান পথ। দুটো বিবৃতি রয়েছে, কোনটা সঠিক? দুটো বিবৃতির মধ্যে এখানে যেটা 1 নম্বর বিবৃতি সেটাই শুধুমাত্র সঠিক। তাহলে 1 নম্বর বিবৃতিটা ভালো করে মনে রাখো। জজিলা গিরিপথ কাশ্মীর উপত্যকা এবং লাদাখ অঞ্চলের মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংযোগ হিসেবে কাজ করে। 2 নম্বরটা ভুল। কেন? দেখে নাও, এখানে ব্যাখ্যাতে বলে দিয়েছি। শিবকিলা হিমাচল প্রদেশে অবস্থিত এবং এর মধ্য দিয়ে শতদ্রু নদী ভারতে প্রবেশ করে। আর ব্রহ্মপুত্র নদী অরুণাচল প্রদেশের ইয়াংয়াপ গিরিপথ দিয়ে প্রবেশ করে। ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন দেখো, দক্ষিণ ভারতের উপদ্বীপীয় রাজ্যগুলোতে মাঝারি জনঘনত্বের কারণ কি? দক্ষিণ ভারতের উপদ্বীপীয় রাজ্যগুলোতে মাঝারি জনঘনত্বের কারণটা কি? না, কারণ হচ্ছে বন্দুর ও পাথুরে ভূপ্রকৃতির কারণে এই অঞ্চলের ভূপ্রকৃতি অসমতল এবং পাথুরে হয়। কৃষি ও যাতায়াত ব্যবস্থা উত্তর ভারতের সমভূমির তুলনায় কঠিন হয়ে যায়। ভারতের করমণ্ডল উপকূল কোন অংশে অবস্থিত? করমণ্ডল উপকূল রয়েছে পূর্ব উপকূলীয় সমভূমি। কোথায় রয়েছে? পূর্ব উপকূলীয় সমভূমি। করমণ্ডল উপকূল মূলত ভারতের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। এটি অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা ডেল্টা থেকে শুরু করে তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। এরপর চলে যাও 7 নম্বর কোশ্চেন দেখো, পূর্ব উপকূলীয় সমভূমির তুলনায় পশ্চিম উপকূলীয় সমভূমি সংকীর্ণ হওয়ার কারণ কি? পূর্ব উপকূলীয় সমভূমির তুলনায় পশ্চিম উপকূলীয় সমভূমি সংকীর্ণ, এর কারণ কি?
না, এর কারণ হচ্ছে এগুলো পশ্চিমঘাট পর্বতমালা দ্বারা বেষ্টিত। এগুলো পশ্চিমঘাট পর্বতমালা দ্বারা বেষ্টিত। পশ্চিমঘাট পর্বতমালা সমুদ্রের খুব কাছে অবস্থিত। আরব সাগর এবং পশ্চিমঘাটের মধ্যে দূরত্ব খুব কম হয়, নদীগুলো দীর্ঘ সমভূমি তৈরি করার সুযোগ পায় না, ফলে এই উপকূলটি সংকীর্ণ হয়। অন্যদিকে পূর্বঘাট উচ্চতা কম, পূর্বঘাটের উচ্চতা কম এবং নদীগুলো যেমন গোদাবরী, কৃষ্ণা এগুলো বড় ডেল্টা বা বদ্বীপ তৈরি করায় পূর্ব উপকূল প্রশস্ত হয়। তারপরে দেখো 8 নম্বর কোশ্চেন, নিচের বিবৃতি, দুটো বিবৃতি রয়েছে দেখো এখানে। উত্তর ভারতের সমভূমিতে ঘন ঘন বন্যা এবং অনুর্বর মাটির কারণে এখানে জনসংখ্যা খুব কম। আর এই সমভূমি হিমালয়ের পাদদেশে অবস্থিত এবং এটি পাথুরে ও শুষ্ক ভূপ্রকৃতি দিয়ে গঠিত। দুটো বিবৃতি পড়লে এখানে কিন্তু দুটোই বিবৃতি কোনোটাই কিন্তু সঠিক নয়, দুটোই ভুল। দুটো বিবৃতি এখানে ভুল দেওয়া রয়েছে। দেখো, উত্তর ভারতের সমভূমি ভারতের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চল, কারণ এখানকার মাটি অত্যন্ত উর্বর পলিমাটি এবং এখানে জলের পর্যাপ্ত যোগান রয়েছে। এছাড়া এই সমভূমি পাথুরে বা শুষ্ক নয়, বরং এটি নদীবাহিত পলি দিয়ে গঠিত একটা সমতল ভূখণ্ড। বুঝে গেল? 9 নম্বর কোশ্চেন দেখো, অ্যাসেরেশনস আর হচ্ছে রিজন থেকে কোশ্চেন রয়েছে। প্রথম এ দেখো, উত্তর ভারতীয় সমভূমি হলো ভারতের অন্যতম প্রধান কৃষি উৎপাদনশীল অঞ্চল। আর 8 রয়েছে কি, এই সমভূমি উর্বর পলিমাটি দিয়ে গঠিত। এখানকার জলবায়ু অনুকূল এবং প্রধান নদীগুলো থেকে পর্যাপ্ত জল পাওয়া যায়। তো এখানে দুটোই সত্য, এ এবং আর উভয়ই সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। সিন্ধু, গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদের পলি জমে এই সমভূমি তৈরি হয়েছে। এখানকার উর্বর খাদার, যেটা নতুন পলি, খাদার এবং ভাঙার পুরানো পলিমাটি এবং অনুকূল জলবায়ুর কারণে ধান, গম ইত্যাদি ফসল প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। 10 নম্বর দেখো, উর্বর মাটি এবং প্রচুর জলসম্পদের কারণে ভারতের কোন অঞ্চলে জনঘনত্ব সর্বাধিক? উর্বর মাটি এবং প্রচুর জলসম্পদের কারণে সিন্ধু গাঙ্গেয় সমভূমি জনঘনত্ব সর্বাধিক। সমতল ভূমি হওয়ার কারণে এখানে যাতায়াত ব্যবস্থা, বসতি নির্মাণ এবং শিল্পায়ন সহজ। এছাড়া 12 মাসি নদীগুলোর জল এবং উর্বর পলিমাটির কারণে এটি ভারতের রুটি ঝুড়ি হিসেবে পরিচিত এবং এখানে জনঘনত্ব সবচেয়ে বেশি। 11 নম্বর কোশ্চেন, উপদ্বীপীয় ভারতের প্রধান জল বিভাজিকা হিসেবে কাজ করে কোনটি? উপদ্বীপীয় ভারতের প্রধান জল বিভাজিকা হিসেবে কাজ করে কোনটা? সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। অপশন নাম্বার গো হয়ে যাবে সঠিক অ্যান্সার, পশ্চিমঘাট পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা দক্ষিণ ভারতের অধিকাংশ বড় নদীকে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, বঙ্গোপসাগরের দিকে প্রবাহিত হতে বাধ্য করে। 12 নম্বর কোশ্চেন, নীলগিরি পাহাড়ে অবস্থিত বিখ্যাত হিল স্টেশনের নাম কি? নীলগিরি পাহাড়ে অবস্থিত বিখ্যাত হিল স্টেশন, যার নাম হচ্ছে উটি। অপশন নাম্বার খ সঠিক অ্যান্সার, উটি। আর তোমরা যারা ক্লাসটাকে এখনো লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করে ফেলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, প্রথমবার ভিজিট করো, তো অবশ্যই ক্লাসটাকে লাইক তো করবেই এবং তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমরা কিন্তু এইভাবে বাংলায় এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের এক্সামগুলোর জন্য কিন্তু আমরা জিকে কোশ্চেন আনসার আলোচনা করে থাকি। তোমরা যারা স্টাফ সিলেকশন জন্য প্রিপারেশন নিচ্ছ, তো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আমাদের কাছ থেকে তোমরা কিন্তু এই ধরনের ক্লাস রেগুলার পাবে। এবং এই ক্লাসের পিডিএফ যদি ফ্রিতে নিতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওখানে আমরা কিন্তু আগের ক্লাসগুলোরও পিডিএফ দিয়ে দিয়েছি, আজকের ক্লাসেরও পিডিএফ তোমরা পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে, উত্তর সহ বাংলাতে। ঠিক আছে? এবং নতুন নতুন জব রিলেটেড আপডেট, তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তো এই জন্য টেলিগ্রামে জয়েন করে যাও, টেলিগ্রামে সমস্ত কিছু পেয়ে যাবে। তো এখান থেকে দেখে নাও, একটু উটি বা উদগ মন্ডলম তামিলনাড়ুর নীলগিরি পাহাড়ে অবস্থিত। একে পাহাড়ের রানী বলা হয়। ঠিক আছে? 13 নম্বর কোশ্চেন দেখো, দাক্ষিণাত্য মালভূমির উত্তর পূর্ব সম্প্রসারণ হিসেবে কোন পাহাড়গুলো পরিচিত? দাক্ষিণাত্য মালভূমির উত্তর পূর্ব সম্প্রসারণ হিসেবে কোন পাহাড়গুলো পরিচিত? সঠিক অ্যান্সার গারো, খাসি এবং জয়ন্তিয়া হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভূতাত্ত্বিক চ্যুতি বা ফাটলের কারণে এই পাহাড়গুলো ছোটনাগপুর মালভূমি থেকে আলাদা হয়ে গেছে, তবে এগুলো দাক্ষিণাত্য মালভূমিরই অংশ। ভারতের ভূখণ্ড বিশ্বের
মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ? ভারতের ভূখণ্ড বিশ্বের মোট ভৌগোলিক এলাকার কত শতাংশ? সঠিক অ্যান্সার 2.4, 2.4%। ভারতের মোট ভৌগোলিক আয়তন প্রায় 32.8 লক্ষ বর্গ কিলোমিটার, যা বিশ্বের মোট আয়তনের মাত্র 2.4%। আয়তনের দিক থেকে ভারতের বিশ্বের সপ্তম বৃহত্তম দেশ। রাশিয়া, কানাডা, আমেরিকা, চীন, ব্রাজিল, অস্ট্রেলিয়ার পরে রয়েছে আমাদের ভারত। ভারত এবং কোন দেশ যৌথভাবে বীরগঞ্জ ও রাক্সোল সীমান্তে ইন্টিগ্রেটেড চেকপোস্ট ICP পরিচালনা করে? কোন হবে? ভুটান, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা। সঠিক অ্যান্সার হয়ে যাবে নেপাল। অপশন নাম্বার খ সঠিক অ্যান্সার নেপাল। ভারত ও নেপাল যৌথভাবে বীরগঞ্জ, যেটা নেপালের, আর হচ্ছে রক্সোল বিহারে সীমান্তে এই চেকপোস্টটি পরিচালনা করে। এটি দুই দেশের মধ্যে ব্যস্ততম বাণিজ্যিক রুট এবং নেপাল ভারত বাণিজ্যের 60% বেশি এই পথেই সম্পূর্ণ হয়। বোঝা গেল? তারপরে দেখো 16 নম্বর কোশ্চেন, ডুরান্ট লাইন। ডুরান্ট লাইন কোন দুটি দক্ষিণ এশীয় দেশের মধ্যে সীমান্ত হিসেবে কাজ করে? ডুরান্ট লাইন সেটা হচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান মধ্যে কাজ করে। ডুরান্ট লাইন মূলত আফগানিস্তান এবং পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত। তবে টেকনিক্যালি ভারত ও আফগানিস্তানের সাথে 106 কিলোমিটার দীর্ঘ সীমান্ত শেয়ার করে লাদাখের ওয়াখানা করিডোর অঞ্চলে, যা এই ডুরান্ট লাইনের অংশ। বর্তমানে এই অঞ্চলটি পাক অধিকৃত কাশ্মীর POK এর অন্তর্গত। 17 নম্বর কোশ্চেন দেখো, ভারতে বিভিন্ন ধরনের গ্রামীণ বসতি গড়ে ওঠার জন্য নিচের কোন কারণগুলো দায়ী? ভৌত বৈশিষ্ট্য না হচ্ছে সামাজিক কাঠামো? কোনটা? তো এখানে দুটোই দায়ী। অপশন নাম্বার ঘ 1 এবং 2 উভয় সঠিক অ্যান্সার। ভারতে গ্রামীণ বসতি ধরন, ভৌত বৈশিষ্ট্য যেমন ভূ প্রকৃতি, জলবায়ু, জলের প্রাপ্যতা এবং সামাজিক কাঠামো যেগুলো রয়েছে জাতিভেদ, ধর্ম এগুলো দ্বারা নির্ধারিত হয়। যেমন গঙ্গা সমভূমিতে ঘন বসতি দেখা যায়, আবার দুর্গম পাহাড়ে বিচ্ছিন্ন বসতি দেখা যায়। 18 নম্বর কোশ্চেন দেখো, এখানেও অ্যাসেরেশনস আর রেজিডেন্সি কোশ্চেন এ এবং আর এর কোশ্চেন। এতে রয়েছে দেখো, ছোটনাগপুর মালভূমিকে কেন্দ্রীয় উচ্চভূমির একটা পূর্ব দিকের সম্প্রসারণ হিসেবে বিবেচনা করা হয়। আর আরে রয়েছে, ছোটনাগপুর মালভূমির জল নিষ্কাশন মূলত চম্বল এবং বেতোয়া নদীর মাধ্যমে সম্পন্ন হয়। বলো কোনটা সঠিক? এখানে এটা সঠিক কিন্তু আরটা মিথ্যা। এ সত্য আর মিথ্যা। দেখে নাও, এখানে ছোটনাগপুর মালভূমি প্রকৃতপক্ষে কেন্দ্রীয় উচ্চভূমির পূর্ব দিকের অংশ, যা ঝাড়খণ্ড, ছত্তিশগড় এবং পশ্চিমবঙ্গ পর্যন্ত বিস্তৃত। কিন্তু এর জল নিষ্কাশন বা ড্রেনেজ মূলত দামোদর, সুবর্ণরেখা, মহানদী এবং গঙ্গার বিভিন্ন উপনদী দ্বারা সম্পন্ন হয়। চম্বল এবং বেতোয়া নদী মূলত মালব মালভূমি অঞ্চলের প্রবাহিত হয়। বোঝা গেল? ব্যাখ্যাগুলো কিন্তু ভালো করে পড়ে নেবে। PDF আমি দিয়ে দেবো, এখানে শুধু ক্লাসগুলো দেখে নাও, শুনে নাও, তারপরে আরেকবার PDF থেকে পড়ে নেবে, হয়ে যাবে। ভারতের মোট ভূখণ্ডের কত শতাংশ এলাকা মালভূমি অঞ্চলের অন্তর্গত? কত শতাংশ এলাকা মালভূমি অঞ্চলের অন্তর্গত? সেটা হচ্ছে 27%। ভারতের মোট ভৌগোলিক এলাকার প্রায় 27% হলো মালভূমি অঞ্চল। এই অঞ্চলটি খনিজ সম্পদের অত্যন্ত সমৃদ্ধ এবং এখানে প্রাচীন কঠিন শিলা, আগ্নেয় শিলা দেখা যায়। 20 নম্বর কোশ্চেন দেখো, ভারতের উপকূল রেখার নতুন সংশোধিত সরকারি দৈর্ঘ্য কত কিমি? ভারতের উপকূল রেখার নতুন সংশোধিত সরকারি দৈর্ঘ্য সেটা হচ্ছে 11,098.8 কিলোমিটার। আধুনিক GIS এবং উচ্চ রেজলিউশন ম্যাপিং কৌশলের মাধ্যমে ভারত সরকার উপকূল রেখার দৈর্ঘ্য পুনর্নির্ধারণ করেছে, যা এখন 11,098.81 কিলোমিটার। আগে ভারতের মোট উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় 7,516 কিলোমিটার ধরা হতো। 21 নম্বর কোশ্চেন, আজকে ক্লাসের লাস্ট কোশ্চেন। যারা এখনো ক্লাসটাকে লাইক করনি, লাইক কমেন্ট শেয়ার করনি, করে ফেলো। চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো করে ফেলো, এবং ক্লাসের শেষে অবশ্যই টেলিগ্রামে জয়েন করে যাবে। ফ্রি PDF গুলো পেয়ে যাবে। আমাদের চ্যানেলে যা ক্লাস করিয়েছি এখন রিসেন্ট টপিক ওয়াইজ সমস্ত ক্লাসের ফ্রি PDF সম্পূর্ণ বাংলাতে এবং উত্তর সহ পেয়ে যাবে আমাদের এই টেলিগ্রামে। তো 21 নম্বর কোশ্চেনটা দেখে নাও, নিচের কোন রাজ্যটি 3টি বিভিন্ন দেশের সাথে সীমান্ত শেয়ার করে? সেটা হচ্ছে কি
সিকিম। অপশান নাম্বার ক হয়ে যাবে সিকিম। ভারতের 3টা রাজ্য 3টা বিভিন্ন দেশের সাথে সীমান্ত শেয়ার করে, যেমন সিকিম নেপাল, চীন, ভুটানের সঙ্গে, অরুণাচল প্রদেশ ভুটান, চীন, মায়ানমারের সাথে এবং পশ্চিমবঙ্গ নেপাল, ভুটান, বাংলাদেশের সাথে। 3টে নামই মনে রাখো, এই 3টে রাজ্য 3টা দেশের সাথে সীমান্ত শেয়ার করে। তো এই ছিল আজকের ক্লাস, আজকের 21খানা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এইভাবে আরও চ্যাপ্টার ওয়াইজ তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো, তো তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, তবেই ক্লাসগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। আর বাকি তোমরা যদি এই এসএসসির যে এক্সাম সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সিপিইউ, এই সকল এক্সামে যদি পিডিএফ নিতে চাও, জিকে পিডিএফ সম্পূর্ণ বাংলাতে উত্তর সহ প্রিভিয়াস ইয়ার, তো আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। খুব স্বল্প প্রাইসে তোমরা কিন্তু আমাদের কাছ থেকে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারবে। যে পিডিএফগুলো তোমরা ডাউনলোড করতে পারবে, প্রিন্ট আউট করতে পারবে, সমস্ত কিছু করতে পারবে, ঠিক আছে। খুব স্বল্প প্রাইস লিস্টটা তোমরা এখানে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি এক এক করে। তোমাদের যেটা নেওয়ার ইচ্ছে, যেটা নিতে চাও, তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে সেটা লিখে মেসেজ করো, তারপরে আমরা ওখানে বলে দেবো কীভাবে তোমরা আমাদেরকে পেমেন্টটা করবে, ঠিক আছে।